পুলিশ, সাংবাদিক, দুদক, সবাইকে তো মানুষ ভয় পায়। এখন আমরা যখন কারো পক্ষ থাকি, সে মানুষগুলি কিন্তু তারা কিন্তু সাহস করে যে কোনো কাজ করে। এখন আমার কথা হলো যে আপনারা যে প্রশ্নটা করেছেন, এই যে মানে সিস্টেম অ্যানালিস্ট প্রধান আসামি যে গ্রেপ্তার হলো, সে 160 করে যা যা বলেছেন আপনারা আমরা অনেক কিছু শুনেছেন। এখন আমরা মনে করি যে এখানে যাদের নামে এসেছে তাদেরকে প্রত্যেককে আমরা পর্যায়ক্রমে ডাকবো। আগে আমাদেরকে একটু বোর্ডের যে সাবেক চেয়ারম্যান, যে তাকে গতকাল ওইটি করা হয়েছে, আপনারাই বললেন, তাকে আমরা আগামীকাল ডাকবো। তার সাথে কথা বলার পরে তারপরে আরো যারা আছে তাদের নাম এসেছে তাদের আমরা ডাকবো, তাদের সাথে কথা বলবো। আমরা মনে করি সকলের সাথে কথা বলে তথ্য বিশ্লেষণ করে আমরা আমাদের মামলাটা শেষ করব। ঘটনাটা যখন জাতীয় ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া ফলোআপ এবং ওয়েব প্রচারিত হয়েছিল এবং উক্ত মামলার মূল ঘটনা উদ্ঘাটনের জন্য থানা, পুলিশ, অন্যান্য সংস্থা এবং আমাদের টিভি গুলশান বিভাগও সহায়তা শুরু করে। আমরা এইগুলি তথ্য প্রযুক্তি, সিসিটিভি ফুটেজ, আসামির ব্যবহৃত মোবাইল, পোশাক, পরিচয়, বিভিন্ন তথ্য আমরা বিচার বিশ্লেষণ করে এটা আমরা তারপর তার সম্পর্কে আমরা খোঁজখবর পাই, তাকে আমরা গ্রেফতার করেছি। এবং ওই যে দ্বিতীয় আসামি, তার টাকা তাকে মেরে এটিএম বুথ মানে ভেঙে যে টাকাটা নিয়ে, সেটা সে স্বাধীন বাংলার সুপার মার্কেট হতে হাতুড়ি, তারপরে শাবল এগুলি ক্রয় করে এবং ফুটপাত হতে বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি ক্রয় করে এবং লোক সমাগম কোন জায়গায় হবে সেটা চিন্তা করে সে তখন ঠিক করে শাহজাদপুরে যে মধুমতি ব্যাংক, এই জায়গায় লোকজন কম, সে সেখানে তিনটায় যায় এবং তার ড্রেসের উপরে তার একটা ড্রেস ছিল মানে পুমা ব্র্যান্ডের জলপাইয়ের শার্ট, যে শার্টটার উপরে সে ওই ক্রিকেট খেলার যে জার্সিটা পরে এটা কয়েকবার রেকি করে সে তারপরে যখন দেখে যে আস্তে আস্তে লোক সমাগম ভোর 5টার দিকে তখন সেখানে যায়। সেখানে গিয়ে তখন প্রথম তারা ওই যে ভিকটিম যে মেরেছে আরিফুল, যে সিকিউরিটি গার্ড, তাকে নৃশংসভাবে হত্যা করে চাপা করে। এরপরে সে অনেক চেষ্টা করেছে যে মধুমতি ব্যাংকের এটিএম বুথটাতে, কিন্তু সে দুর্ভাগ্য ভাঙতে পারেনি। তখন সে চাপা দিয়ে শাবল টাবল গুলি ফেলে মনের দুঃখে রাস্তা পার দিকে আবার মিরপুরের দিকে একটি বাসে করে মিরপুর বাসে চলে যায়। বাসের মধ্যে ওই জ্যাকেটটা ফেলে, ওই যে জাতীয় ক্রিকেট খেলার যে লাঞ্চটা ফেলে সে চলে যায়। আমরা সেটা আমাদের ডিবি গুলশান বিভাগ তদন্ত করতে গিয়ে যে মডাস অপারেশনটা ছিল, এটা ছিল সে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করলাম তুমি কেন রাতের বেলায়, তখন সে বলল যে 10 থেকে 12 বছর যাবৎ সে বিভিন্ন অফিসে বাসা বাড়িতে আসবাবপত্র পরিবহন আনা নেওয়ার কাজ করত, কিন্তু এতে তার পোষায় না। তারপর তার বন্ধুটাকে বলতে দিল তুই বিভিন্ন জায়গায় ইট, বালু, রড এগুলি সরবরাহ করতে এত টাকা। তখন সেই ব্যবসাটা করতে গিয়ে কিছু জায়গা থেকে লোন করলেন, লোন করে সে 10-15 টাকা লোন করলেন। লোন করেও সে এখানে লস খেলেন। লস করার পরে তো তার উপায় না দেখে তখন সে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছে। মিরপুরের বিভিন্ন জায়গায় তিনি কিডনি বিক্রি করবে, একটা 10-12 লাখ টাকা কিডনি বিক্রি করবে। সে একটা ওই যে সে একটা মানে বিভিন্ন সবাইকে সে প্রচার করেছে, দেখা যে সে একটা কিডনি, একটি জরুরি কিডনি বিক্রি করতে অনেক দিন সে করলেন, কিন্তু দুর্ভাগ্য এটা তার কিডনিটাকে কিনলেন। তখন একদিন সে ইউটিউবে দেখলেন যে সেখানে যে একটি দৃশ্য দেখলেন যে এটিএম গোল ডাকাতি হচ্ছে। সেখান থেকে এটিএম গোল খোলার পরে দেখেন লক্ষ লক্ষ টাকা, এই টাকা অনেক টাকা পেয়ে গেছে। একটু সিনেমা ইউটিউবের মধ্যে দেখেছেন। তখন তার মনে লাগলো তাহলে আমার এটিএম বুথ কোথায় আছে সেখানে আমার ডাকাতি করতে হবে, তাহলে আমার এই টাকার সমস্যা সমাধান। এই ইউটিউব চ্যানেলটা দেখেই তখন সেই পরিকল্পনা করে
সে স্বাধীন বাংলা সুপার মার্কেট থেকে হাতুড়ি, এমআর, চিনি, মিরপুর পল্লবী ক্যাম্প থেকে, মোড় থেকে চাপাতি, সাগর, সাকু, মিরপুর স্টেডিয়ামের ফুটপাথ থেকে সে বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি ক্রয় করে, এবং সে যে থাই ইন্টারন্যাশনাল একটা লেখা নীল রঙের ব্যাগে করে সে মালগুলি এনেছিল, ফেলে চলে গেছে। এবং সে যেদিন ডাকাতি করাকালীন সময় উনি যে পুমা ব্র্যান্ডের জলপাই রঙের যে শার্টটা পরিধান করেছিল, যে প্যান্টটা পরিধান করেছিল, তাকে 4 দিন পরে যখন আমরা গ্রেপ্তার করলাম, তার ওই শার্টটা ওই প্যান্টটাই ছিল। এবং সে একদম সবকিছুই সে স্বীকার করেছে।